সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তারপর কেমন আছো তোমরা? তোমাদেরকে গত ক্লাসে আমি রাসায়নিক পরিবর্তনের সাম্যাঙ্ক নিয়ে পড়িয়েছিলাম। দেখো, আজ আমি সাম্যাঙ্ক নিয়ে আবার শুরু করছি। তোমাদের যতটুকু হয়েছে তার পরবর্তী অংশটুকু, এবং তোমরা কিন্তু অবশ্যই বইতে যে বিষয়টা আমি পড়াচ্ছি বইটা নিয়ে খুব সুন্দরভাবে পড়বে এবং লিখবে, যেহেতু বিষয়গুলো সব ম্যাথমেটিক্স বা ম্যাথমেটিক্যাল টার্ম। অতএব এবং খুব সহজ আমার ক্লাসগুলো, খাতা কলম নিয়ে মোবাইলটা নিয়ে আমার ক্লাসগুলো ভালো করে খেয়াল করো, দেখো প্রত্যেকটি বিষয় সহজ হয়ে যাবে। আর তোমরা আমার সঙ্গে কথা বলতে চাইলে তোমাদের গাইড শিক্ষকগণ আছেন, গাইড শিক্ষকদের যার যার গাইড শিক্ষকের নিকট থেকে আমার কেমিস্ট্রি ম্যাডাম বলবে বা আয়েশা সিদ্দিকা ম্যাডামের নাম্বারটা নিয়ে নেবে। নিয়ে আমার সঙ্গে তোমাদের যদি কোনো সমস্যা হয়, আমার ক্লাসের পড়ানোর ব্যাপারে কোনো ইয়াতে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু যা কিছু তোমরা মনে করো, যে কোনো সময় তোমরা আমাকে ফোন দিতে পারো। আমাকে ফোন দিয়ে তোমরা বলবে যে অংশটুকু বোঝনি বা আর একটু বোঝা ইয়া হলে আমি মোবাইলে তোমাদের সঙ্গে কথা বলবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই কিন্তু তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে পড়ার বিষয়ে, এবং যে কোনো বিষয়ে তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো। দেখো, আমি এবার তোমাদের শুরু করছি তোমাদের বিষয়টি। তাহলে রসায়ন প্রথম পত্রে চতুর্থ রাসায়নিক পরিবর্তনের সাম্যাঙ্ক নিয়ে পড়াচ্ছিলাম। সাম্যাঙ্কের মান সবসময় তাপমাত্রার উপর নির্ভরশীল, অর্থাৎ তাপমাত্রা যদি পরিবর্তিত না হয় তাহলে সাম্যাঙ্কের মান পরিবর্তিত হবে না, কিন্তু তাপমাত্রা যদি পরিবর্তিত হয় তাহলে সাম্যাঙ্কের মান পরিবর্তিত হবে। কেপি কেসি যেটা পড়িয়েছি তোমাদেরকে, মোলার ঘনমাত্রা দিয়ে কেসি এবং আংশিক চাপ দিয়ে কেপি। এবং আরেকটি বিষয়, সাম্যাঙ্কের মান সবসময় ধনাত্মক হবে। কেন? কারণ যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া আমরা জানি উভমুখী বিক্রিয়া, এবং উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র সাম্যাঙ্ক অর্জিত হবে। উভমুখী বিক্রিয়াগুলো ওই বিক্রিয়া যে বিক্রিয়াটি বিক্রিয়ক থেকে উৎপন্ন হবে এবং উৎপাদ আবার ভেঙে বিক্রিয়াতে ফিরে আসবে, এবং সেই ক্ষেত্রেই শুধুমাত্র সাম্যাবস্থা অর্জিত হবে। কেন সাম্যাবস্থা অর্জিত হলো? এক সময় বিক্রিয়কের গতিবেগ কমতে কমতে এবং উৎপাদের গতিবেগ বাড়তে বাড়তে, অর্থাৎ সম্মুখবর্তী বিক্রিয়ার গতিবেগ কমতে থাকবে। যখন অনেক বিক্রিয়ক ছিল তখন খুব দ্রুততার সাথে বিক্রিয়াটি সম্পন্ন হতে থাকবে, উৎপাদ তৈরি হতে থাকবে। যখন আবার উৎপাদ তৈরি হয়ে গেল খানিকটা, তখন কিন্তু আর বিক্রিয়কের গতিবেগ কমে যাবে। তাহলে সম্মুখ দিকের গতিবেগ কমতে কমতে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বাড়তে বাড়তে এক সময় দেখা যাবে যে উভয় বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে গেছে, বিক্রিয়াটা কিন্তু থেমে নেই। সাম্যাবস্থায় কিন্তু রাসায়নিক বিক্রিয়া গতিশীল, এটা তোমরা খুব ভালো করে খেয়াল রেখো। কিন্তু আমাদের যেটি হবে, উভয় বিক্রিয়ার গতিবেগ সমান হবে রাসায়নিক অবস্থা। সেই সাম্যাবস্থা থেকেই আমরা ভরক্রিয়া সূত্র, এবং ভরক্রিয়া সূত্র থেকে আমাদের সাম্যাঙ্ক। তাহলে সাম্যাঙ্কের দুটি বিষয় আমি তোমাদেরকে বলছি মানের বিষয়ে, যে এটি তাপমাত্রা যদি অপরিবর্তিত থাকে তাহলে সাম্যাঙ্কও অপরিবর্তিত থাকবে, আর যদি তাপমাত্রা পরিবর্তনশীল হয় তাহলে সাম্যাঙ্ক পরিবর্তিত হবে। আর সাম্যাঙ্কের মান সবসময় ধনাত্মক হবে, কারণ একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাঙ্ক অর্জিত হয় না, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। এই কারণে বিক্রিয়াস্থলে সবসময়ই তোমার বিক্রিয়ক এবং উৎপাদ থাকবে, এবং উৎপাদ এবং বিক্রিয়ক যেখানে থাকবে সেখানে সবসময় পজিটিভ চিহ্নটাই হবে, অর্থাৎ ধনাত্মক মান হবে। আরেকটি বিষয়, সাম্যাঙ্কের মান কখনো শূন্য হতে পারে না। কেন নয়? একই কথা, কারণ সাম্যাঙ্ক অর্জিত হয় সবসময়ই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাঙ্ক অর্জিত হলে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিক্রিয়া যদি আমি তোমাকে লিখি, বিক্রিয়া A+B টেন্ডস টু, দেখো আমি উভমুখী লিখলাম C+D। এই বিক্রিয়াটির ক্ষেত্রে আমরা কেপি বা কেসি কি লিখব? উৎপাদের ঘনমাত্রার গুণফলের সঙ্গে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। অর্থাৎ
অনুপাত, উৎপাদের ঘনমাত্রার গুণফলের সঙ্গে বিক্রিয়ার ঘনমাত্রার গুণফলের অনুপাতকেই তাহলে কি বললো, কেসি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তোমার সাম্যাঙ্কের মান যদি শূন্য হতে চায়, সাম্যাঙ্কের মান যদি শূন্য হতে চায় বা আমরা শূন্য করতে চাই, তাহলে কিন্তু কনসেন্ট্রেশন অফ সি বা ঘনমাত্রা অফ সি, উৎপাদের যে দুটো ঘনমাত্রার গুণফল আছে কনসেন্ট্রেশন অফ সি এবং কনসেন্ট্রেশন অফ ডি, এটা কিন্তু শূন্য হতে হবে, যা কখনোই সম্ভব নয়। শূন্য হতে হবে, যা কখনোই সম্ভব নয়। কারণ আমরা জানি এটি সবসময় উভমুখী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়া স্থলে উৎপাদ থাকবে না এমন নয়, বিক্রিয়কও থাকবে, উৎপাদও থাকবে। তাহলে সাম্যাঙ্কের মান কখনোই শূন্য হওয়া সম্ভব নয়। এই বিষয়টা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করো। আরেকটি বিষয়, অসীম হওয়াও সম্ভব নয়। সাম্যাঙ্কের মান অসীম হতে গেলে আরেকটি পয়েন্ট, একটি গেল প্রথম দুটি বললাম, তৃতীয়টি শূন্য হতে যদি চায়, আর চতুর্থটি হলো তোমার অসীম হওয়া সম্ভব নয়। তাহলে শূন্য হওয়াও সম্ভব নয়, শূন্য হতে চাইলে এটা শূন্য হতে হবে, যেটা কখনোই সম্ভব নয়। আর অসীমও সম্ভব নয়, অসীম হওয়া সম্ভব নয়। সাম্যাঙ্কের মান অসীম হওয়া সম্ভব নয়। কেন নয়? কেসির মান, কেসি এর মান, এখানেও কেসি এর মান তোমার শূন্য হতে চাইলে, কারণ এখানেও তাহলে যদি এটা কেন সম্ভব নয়, একই কারণ। এইবার তাহলে তোমার বিক্রিয়কটা ঘনমাত্রার গুণফল শূন্য হতে হবে, এটাও কখনোই সম্ভব না। কারণ বিক্রিয়ক থেকে উৎপাদ হবে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, আবার উৎপাদ থেকে বিক্রিয়াতে আসবে। তাহলে ঘটনাটা কি ঘটছে, যে সাম্যাঙ্কের মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। শূন্য হতে চাইলে উৎপাদ থাকবে না বিক্রিয়াতে, এটা হতেই পারে না। উভমুখী বিক্রিয়া সবসময় বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক হবে। আবার যদি অসীম হতে চায় তাহলে বিক্রিয়ক থাকবে না, তাহলে তো হয় না। বিক্রিয়ক ছাড়াও কোনো উভমুখী বিক্রিয়া ঘটানো সম্ভব নয়। এই কারণে সাম্যাঙ্কের মান আমরা যদি কখনো বলি শূন্য বা অসীম হতে পারে না। ঠিক আছে, এবার দেখো সাম্যাঙ্কের আমি রাজ্যে তোমাদেরকে কেপি কেসি পড়িয়েছি বা কেসি, সেটা একক দেখাবো। এবার আমি যদি একটি বিক্রিয়া লিখি, ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে তোমার ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন তৈরি করলো। দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি করলো। এই বিক্রিয়াটির জন্য আমি যদি বলি যে কেসি আমরা কিভাবে লিখবো, দেখো তাহলে আমরা কি জানি, উৎপাদের ঘনমাত্রার গুণফলের সাথে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের অনুপাতকেই বলা হয় কেসি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কনসেন্ট্রেশন অফ PCl3 কনসেন্ট্রেশন অফ Cl2 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ PCl5, এইটা হলো আমাদের কেসির মান। এখন যদি আমি মানগুলো লিখি, ঘনমাত্রার একক হলো মোল পার লিটার, তাহলে এখানে যদি লিখি মোল লিটার টু দা পাওয়ার -1, মোল পার লিটার মানে ইনটু, আমি কিন্তু এই থার্ড ব্র্যাকেট ঘনমাত্রাকে আমরা তৃতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করেছি এবং তৃতীয় বন্ধনীর পুরো মানটা লিখে হয়েছে, এই জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। আবার মোল লিটার টু দা পাওয়ার -1 ডিভাইডেড বাই, দেখো আরেকটা ফসফরাস এর ঘনমাত্রা হবে মোল, তাহলে আমাদের একটা কেটে যাচ্ছে, মোল লিটার নিচে একটা আছে উপরে একটা আছে, এটা ক্যান্সেল, তাহলে থাকলো মোল লিটার টু দা পাওয়ার -1। এরকম কোনো বিক্রিয়া দিয়ে যদি আমাদেরকে তোমার একক নির্ণয় করতে বলে, তাহলে এটা হলো সাম্যাঙ্কের একক, সাম্যাঙ্কের একক।
তাহলে এই বিক্রিয়াটির জন্য এককটি কি পেলাম আমরা? মোল পার লিটার। আমি আরেকটি বিক্রিয়া লিখি, যেমন ধরো 2 নাম্বার, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন টেন্ডস টু 2 NH3। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের তোমার যে ইয়াটা হবে, কেসির মানটা আমরা কি লিখবো? কেসির মান লিখবো আমরা NH3 স্কয়ার। যেহেতু আমি বলছিলাম সহগটা সবসময়ই সূচক হবে, সহগ সবসময় সূচক হবে, তাহলে দেখো ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন, এখানের সহগ কত? হাইড্রোজেনের 3, তাহলে সূচক হবে কিউ। এখানে যদি আমরা লিখি মোল লিটার -1, এটা স্কয়ার হবে, ডিভাইডেড বাই তোমার এখানে মোল লিটার -1 ইন্টু হাইড্রোজেনে যেহেতু কিউব আছে, মোল লিটার কিউব, তাহলে এটা 4 হয়ে যাচ্ছে। দেখো তোমরা এই মোল একটা, এখানে 3টা, এখানে 2টো, তাহলে উপরে হচ্ছে মোল লিটার -1 স্কয়ার আর নিচে হচ্ছে মোল লিটার, এটা টু দা পাওয়ার হবে 4, এটা একটা, এটা 3টা, তাহলে টু দা পাওয়ার 4। এখানে আমরা কেটে যদি দেই, উপরে আছে 2টো, নিচে আছে তোমার 4টা, তাহলে কি হয়? তাহলে আমাদের নিচের 2টো থেকে যাবে। এইবার কিন্তু মোল টু দা পাওয়ার -2 হবে আর লিটার টু দা পাওয়ার লিটার স্কয়ার হবে। দেখো, অর্থাৎ এখানে অথবা আমরা লিখতে পারি এইভাবে না লিখে একবারে স্কয়ার দিতে পারি, যে মোল টু দা পাওয়ার -1 লিটার স্কয়ার, অথবা মোল টু দা পাওয়ার, এটা কিন্তু মাইনাস হয়ে গেছে, যেহেতু নিচে ছিল উপরে উঠিয়ে ফেলছি, আর এটা মাইনাসটা প্লাস হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এইভাবে বিভিন্ন সমীকরণের সাম্যাঙ্কের একক বের করতে পারি। এবার দেখো কেপি কেসি রাশিমালার একসঙ্গে আমি দেখাবো তোমাদের। কেপি হলো আংশিক চাপ দিয়ে তোমার ঘনমাত্রা সাম্যাঙ্ক, এবং কেসি হলো মোলার ঘনমাত্রা দিয়ে সাম্যাঙ্ক। কেপি এবং কেসির তোমার যে সম্পর্কটা সেটা আমি দেখাবো, কেপি কেসির সম্পর্ক। দেখো তাহলে গত দিনে আমি তোমাদেরকে কেপি কেসি যখন করাই তখন শেষে যে সমীকরণটা লিখেছিলাম, এল এ প্লাস বিবি প্লাস ড্যাশ ড্যাশ অর্থাৎ অসীম চলে গেল ইজ ইকুয়াল টু এল এল প্লাস এম এম প্লাস ডট ডট। তাহলে দেখো ওই সমীকরণটা যদি লিখি তাহলে হয় এ এ প্লাস বি বি প্লাস ইজ ইকুয়াল টু এল এল প্লাস এ স্মল এম ক্যাপিটাল এম প্লাস ডট ডট। এখন দেখো এই সমীকরণটির জন্য আমরা কেসির মান কি লিখব? এখনই তার একটি সমীকরণের জন্য লিখেছি, তাহলে সহগগুলো সূচক হয়ে যাবে। এই সমীকরণের জন্য কেসি লিখব আমরা তোমার কনসেন্ট্রেশন এ, তাহলে কনসেন্ট্রেশন বলো বি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন এল কনসেন্ট্রেশন এম। তাহলে দেখা যাচ্ছে যে এটি হলো কেসি। এখানে তাহলে আমরা কি বলবো, যে বি এল এম যথাক্রমে বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা, বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা। তাহলে দেখো দেখা যাচ্ছে যে বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা দিয়ে আমরা কনসেন্ট্রেশন এ কনসেন্ট্রেশন বি আর সহগটা সূচক হয়ে গেছে। এবার যদি আমরা এই সমীকরণটির জন্য আমরা যদি কেপি কি লেখা যায়, তাহলে পি
এ এ ইন্টু পি বি বি, গত ক্লাসে আমি তোমাদের এটা করিয়েছি, পি এল এল ইন্টু পি এম এম। এখন দেখো আমি একটি সূত্র তোমাদেরকে বলবো, গ্যাসের সূত্র, সেটা হলো আদর্শ গ্যাস সমীকরণ, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এখানে চাপ, আয়তন, পি হলো চাপ গ্যাসের প্রেসার, ভি হলো আয়তন, এন মোল সংখ্যা, তাহলে এবং আর হলো মোলার গ্যাস ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা। তাহলে তাপমাত্রা, চাপ এবং আয়তনের মধ্যে গ্যাসের একটা সম্পর্ক আছে এবং এই সম্পর্কের ভিত্তিতে আমরা আদর্শ গ্যাস সমীকরণ লিখব। এই বিষয়টি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা পিভি ইজ ইকুয়াল টু যদি এন আর টি লিখি, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এখানে পি হলো গ্যাসের চাপ, ভি হলো গ্যাসের আয়তন, এন মোল সংখ্যা, আর মোলার গ্যাস ধ্রুবক, টি পরম তাপমাত্রা। এখন দেখো আমরা যদি এখানে পি সমান লিখি তাহলে কি লেখা যায়, এন বাই ভি আর টি, আর মোল বাই ভর বাই আয়তন ইজ ইকুয়াল টু ঘনমাত্রা। আমরা জানি ভর বাই আয়তন, তাহলে সি ইজ ইকুয়াল টু এন বাই ভি। যেহেতু সি ইজ ইকুয়াল টু এন বাই ভি, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু লেখা যায় সি আর টি। এই সি আর টি আমি কেন করছি, কারণ একটাই, যে এইখানে আমরা যে সিটা জানি, সি এ এ সি বি বি, যেটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখেছি এটি, তাহলে আমরা কেসির যে মানটি পেয়েছি সেই মানের ক্ষেত্রে আমরা পির মানটা যদি বসিয়ে দেই তাহলে কি হয় দেখো, সির ক্ষেত্রে তাহলে পির মানটা যদি আমরা বসাই তাহলে কে পি, কে পি ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে যদি আমরা পির মানটা বসাই, পি কত পেয়েছি, সি আর টি, তাহলে এই সমীকরণে আমরা পির মানটা বসিয়ে দিচ্ছি। দেখো সি আর টি, তাহলে কি হলো, হোল ব্র্যাকেট দিলাম, এ এ সি আর টি, এখানে হবে বি বি বি। তাহলে দেখা যাচ্ছে যে সি আর টি এ, সি আর টি বি বি, তাহলে ডিভাইডেড বাই তোমার সি আর টি এল এল সি আর টি এম এম। দেখো আমি কিন্তু আর কিছু করিনি, পি ইজ ইকুয়াল টু যে সি আর টি, এই মানটা এই পির, কে পির জায়গায় পির বদলে আমি সি আর টি বসিয়েছি। এখন এখানে আমরা কি লিখতে পারি, সিটাকে যদি আমরা সরিয়ে আনি, সি এ এ ইন্টু সি বি বি, তাহলে আটটি যেহেতু ধ্রুবক, আটটি এ এ, তাহলে এখানে একবার আমরা আটটি এ এ এ প্লাস বি লিখতে পারি, আটটি এ প্লাস বি, এটা হয়। তাহলে দেখো ডিভাইডেড বাই আমরা সি এল এল ইন্টু সি ক্যাপিটাল এম স্মল এম আটটি, তাহলে এখানে কি হবে, স্মল এম স্মল এল প্লাস স্মল এম, অর্থাৎ মোল সংখ্যা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আটটি তোমার যেহেতু ধ্রুবক, এই কারণে আমরা এ আর বি, ক্যাপিটাল এ বি ইউজ করি নাই ধ্রুবকের ক্ষেত্রে, শুধু মোল সংখ্যাটা ব্যবহার করেছি। তাহলে এরপরে আমরা কি লিখতে পারি, তাহলে সি, এখানে তাহলে আমাদের থার্ড ব্র্যাকেট চলে আসলো সির বদলে, তাহলে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, যেহেতু আমরা ঘনমাত্রাকে তৃতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করছি, বিটাকে রেখে দিলাম, আর আটটি ডিভাইডেড বাই এখানে তোমার, এখানেও ঘনমাত্রাকে তৃতীয় বন্ধনী দিয়ে ক্যাপিটাল এল তোমার স্মল এল, এখানেও তৃতীয় বন্ধনী দিয়ে তোমার সির বদলে কিন্তু আমি এটাও ঘনমাত্রা তৃতীয় বন্ধনীটা ব্যবহার করছি, যেহেতু ক্যাপিটাল এম
স্মল এম, আর এখানে একবারে আমরা RT A প্লাস বি, যেহেতু ভাগ হিসাবে আছে বিয়োগ করে দিলাম, L প্লাস এম। এখন দেখো উৎপাদের ঘনমাত্রাকে যদি আমরা CRT, এখানে একটি বিষয়, একটি বিক্রিয়ক থাকবে উপরে এইখানে হবে LL, উৎপাদ থাকবে উপরে এবং বিক্রিয়ক থাকবে নিচে LL, এটা তোমার স্মল এম ক্যাপিটাল এম, এইটা হবে, তাহলে এখানে হবে এল এল, উৎপাদের আংশিক চাপের সাথে বিক্রিয়কের আংশিক চাপের অনুপাতকেই বলা হয় এম এম, এটা হবে কেসিউ, তো তাই হবে, উৎপাদ থাকবে উপরে, তোমার বিক্রিয়ক থাকবে নিচে, এল 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 এম এম, আর এটা হবে এ এ, এটা হবে বি বি, অর্থাৎ উৎপাদের বি বি, উৎপাদের ঘনমাত্রার সাথে তোমার বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাতকেই বলা হয় কেসি, আর উৎপাদের আংশিক চাপের ঘনমাত্রার সাথে বিক্রিয়কের আংশিক চাপের এ এ, এটা হবে বি, এটা হবে বি। তাহলে আমাদের এখানে হবে এল প্লাস এম, এ প্লাস বি হবে পরে, তাহলে CRT, এখানে এল এল এম এম, এখানে এ এ, এখানে তোমার বি বি, বড় হাতের বি উপরে ছোট হাতের বি, তাহলে এখানে এল প্লাস এম, এখানে হবে এ প্লাস বি, অর্থাৎ এল এল স্মল এম ক্যাপিটাল এম, এখানে হবে স্মল এ ক্যাপিটাল এ, এখানে হবে স্মল বি বি, এটা হবে ক্যাপিটাল বি, আর এটা হবে এল প্লাস এম, অর্থাৎ উৎপাদ হবে উপরে, উৎপাদ হবে উপরে, শিক্ষার্থীবৃন্দু তোমরা লক্ষ্য করো, উৎপাদ হবে উপরে এবং বিক্রিয়ক হবে নিচে, তাহলে এখানে এল প্লাস এম বিয়োগ এ প্লাস বি, এবং এইটাও আমাদের পুরোটাই হবে, তাহলে সির বদলে যদি আমরা বসাই তাহলে কি হয়, এখানে কনসেন্ট্রেশন অফ আরটি আলাদা করে নিচ্ছি, তাহলে এল এল কনসেন্ট্রেশন অফ এম 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 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ, সহগটা সূচক হয়ে যাবে তোমার বি বি। তাহলে এখন আমরা যদি এল প্লাস এম কে উৎপাদের মোল সংখ্যা N2, উৎপাদের মোল সংখ্যা N2 ইজ ইকুয়াল টু এল প্লাস এম, আর বিক্রিয়কের মোল সংখ্যা তোমার N1 ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে কিন্তু পুরাটা দেখো কেসি, কনসেন্ট্রেশন এল এল এম এম, এইটা সমান আমরা বসাতে পারি সরাসরি কে সি, এই অংশটুকু সমান আমরা বসাতে পারি কে সি, যেহেতু কে সির মানটা এটা, কে সি আর টি N2 মাইনাস N1, তাহলে N2 মাইনাস N1 ইজ ইকুয়াল টু লিখতে পারি কে সি আর টি ডেল এন। তাহলে সম্পর্কটা কেপি কেসির মধ্যে কি হলো, অর্থাৎ কেপি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি এখানে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। এখন ডেল এন এর মান যদি শূন্য আসে কখনো, তাহলে দেখো সামথিং টু দা পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, ডেল এন এর মান যখন শূন্য হবে, ডেল এন এর, আমি সমীকরণটা একটু মুছে দিলাম, তাহলে আমরা সম্পর্কটা কি পেলাম, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। এখন দেখো ডেল এন এর মান যখন শূন্য,
তখন কি হয়, সামথিং টু দ্য পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 0 1, তাহলে Kp ইজ ইকুয়াল টু সামথিং টু দ্য পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, Kp ইজ ইকুয়াল টু তাহলে Kc। তাহলে উৎপাদ এবং ইয়ার মোল সংখ্যার যদি বিয়োগফল যদি শূন্য হয়, সেই ক্ষেত্রে সবসময় সেই বিক্রিয়াটার জন্য কেপি কেসি সমান হবে। এখন দেখো আমি কিছু রাসায়নিক বিক্রিয়ার জন্য সাম্যাঙ্কের রাশিমালা প্রতিপাদন তোমাদেরকে দেখাবো। কিছু গ্যাসের বিক্রিয়া, যেটা আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড দেখালাম, ক্লোরিন, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং এরকম কিছু গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে সাম্যাঙ্কের রাশিমালা প্রতিপাদন দেখাবো। তাহলে দেখো এখানে আমি প্রথম যে সমীকরণটা নিচ্ছি সাম্যাঙ্কের রাশিমালা প্রতিপাদনে, N2O4 টেন্স টু তোমার এখানে তাহলে 2NO2। এখন দেখো এই যে সমীকরণটি আমি নিয়েছি, এই সমীকরণটিতে কি হয়েছে, নাইট্রোজেন টেট্রা অক্সাইড, N2O4 হলো নাইট্রোজেন টেট্রা অক্সাইড, নাইট্রোজেন টেট্রা অক্সাইড তোমার বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করেছে। এখন নাইট্রোজেন টেট্রা অক্সাইড এবং ইহা একটি উভমুখী বিক্রিয়া, অতএব এখানে যেহেতু বিক্রিয়াটি উভমুখী, এক সময় নাইট্রোজেন টেট্রা অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের মধ্যে রাসায়নিক সমবস্থা অর্জিত হয়েছে। এই সমীকরণটি থেকে জন্য আমরা কেপির মান কি লিখতে পারি এই সমীকরণটির জন্য? তাহলে কেপি লেখা যায়, দেখো আমরা সবসময় উৎপাদের পি স্কয়ার, এখানে পি হবে পি স্কয়ার NO2 ডিভাইডেড বাই পি N2O4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আংশিক চাপ যদি জানা থাকে, পি নাইট্রোজেন ডাই অক্সাইড, পি নাইট্রোজেন টেট্রা অক্সাইড, আংশিক চাপ যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এই সমীকরণটির জন্য আমরা কেপির মান নির্ণয় করতে পারি। কিন্তু আংশিক চাপের জন্য আমাদের যেটি দরকার, সরাসরি আংশিক চাপ নির্ণয় করা যায় না। এই কারণে আমরা কি করব, বিয়োজন মাত্রা নির্ণয় করে এই সমীকরণটির জন্য বিয়োজন মাত্রা নির্ণয় করে সেই বিয়োজন মাত্রা আলফা থেকে আংশিক চাপের মান নির্ণয় করব। তাহলে দেখো বিয়োজন মাত্রা যদি আমরা ধরি, নাইট্রোজেন টেট্রা অক্সাইডের বিয়োজন মাত্রা ধরি N2O4 এর বিয়োজন বা বিযোজন যেটাই বলো না কেন, মাত্রা তোমার আলফা। তাহলে এটা যদি আলফা হয়ে থাকে তাহলে N2O4 এটি অবশিষ্ট কত থাকবে, 2NO2। তাহলে এখানে পুরো জিনিসটা 1, N2O4 1 মোল। তাহলে যখন বিয়োজিত হয়ে গেল তখন অবশিষ্ট থাকলো 1 মাইনাস আলফা, আর এখানে তৈরি হলো কত, 2 আলফা। দেখো তাহলে N2O4 এর নিচে কেন আমি 1 মাইনাস আলফা লিখেছি, এর মোল সংখ্যা 1 মাইনাস আলফা, কারণ 1 মোল ছিল সেখান থেকে বিয়োজিত হয়েছে আলফা, তাহলে অবশিষ্ট থাকলো 1 মাইনাস আলফা, আর 2 আলফা এখানে তৈরি হয়েছে। এখন এই যে মিশ্রণটা আমাদের, যেখানে আমরা নাইট্রোজেন টেট্রা অক্সাইড থেকে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করছি, পুরো বিক্রিয়াটি বা পুরো মিশ্রণের মোট মোল সংখ্যা কত হয়, মিশ্রণের মোট মোল সংখ্যা তাহলে কত হবে বলো? আমরা বিক্রিয়ক এবং উৎপাদ কি পেলাম, সমান 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, তাহলে থাকলো কত, 1 প্লাস আলফা। আরেকটা কথা, আমাদের আংশিক চাপ নির্ণয় করতে গেলে মোল ভগ্নাংশ এবং মোট চাপের মধ্যে একটা সম্পর্ক দরকার আছে। তাহলে মোল ভগ্নাংশ এবং মোট চাপের মধ্যে যে সম্পর্কটা, সেটা হলো যে আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশটা কি, এটা তোমরা একটু জেনে নাও। যে কোনো পদার্থের কোনো মিশ্রণে যে আমরা দেখতে পেলাম যে দুটি পদার্থ, একটা নাইট্রোজেন টেট্রা অক্সাইড থেকে তৈরি হয়েছে নাইট্রোজেন ডাই অক্সাইড, তাহলে এই যে দুটো পদার্থ, এই মিশ্রণের মোল সংখ্যা আমাদের কত এসেছে, 1 প্লাস আলফা। কিন্তু দেখো নাইট্রোজেন টেট্রা অক্সাইডের মোল সংখ্যা কত, 1 মাইনাস আলফা, নাইট্রোজেন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত, 2 আলফা। তাহলে মোল ভগ্নাংশ হলো মিশ্রণের মোল সংখ্যাটার সঙ্গে
এই পদার্থটির মোল সংখ্যার অনুপাতকেই বলা হয় মোল ভগ্নাংশ। আমি আবারও বলছি, যে কোনো একটি উপাদানের মোল ভগ্নাংশ সমান ওই উপাদানটির মোল সংখ্যার সাথে মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাত। আবার বলছি, মোল ভগ্নাংশ হলো মিশ্রণের যে মোল সংখ্যাটা পেলা সেটার সঙ্গে কি হবে, এর নিজস্ব যে উপাদানটির আমরা মোল ভগ্নাংশ নির্ণয় করব সেটার সঙ্গে মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাতকেই বলা হয় মোল ভগ্নাংশ। তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি নাইট্রোজেন N2O4 এর মোল ভগ্নাংশ কত, মোল ভগ্নাংশ সমান তোমার 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা। দেখো এবার NO2 বা নাইট্রোজেন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশ কত হবে, 2 আলফা বাই 1 প্লাস আলফা। এই যে আমাদের ইনটু, তাহলে এবার যদি আমি বলি যে নাইট্রোজেন টেট্রা অক্সাইডের আংশিক চাপ আমরা জানি, তাহলে আংশিক চাপ বা আমরা এইভাবে নাইট্রোজেন টেট্রা অক্সাইডের আংশিক চাপও লিখতে পারো, আংশিক চাপ, বা সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, P(N2O4) ইজ ইকুয়াল টু কত, তাহলে 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দু, আমি মোল ভগ্নাংশকে, এটা কিন্তু ক্যাপিটাল পি, অর্থাৎ মোল ভগ্নাংশের সাথে আংশিক চাপ এবং তোমার মোট চাপের যে সম্পর্কটা সেটা কি, আংশিক যে কোনো পদার্থের আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোট চাপ আমরা পি ধরেছি, মোট চাপ প্রেসার। তাহলে 1 মাইনাস আলফা ছিল বা 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ছিল নাইট্রোজেন টেট্রা অক্সাইডের মোল ভগ্নাংশ। এখন আমাদের দ্বিতীয়টা NO2 এর আংশিক চাপ, তাহলে কি লিখব, PNO2, তাহলে কি হয় 2 আলফা ছিল এর, 2 আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি মোট চাপ। তাহলে আংশিক চাপ এবং মোল ভগ্নাংশ এবং মোট চাপের মধ্যে সম্পর্ক হলো তোমার আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আর মোল ভগ্নাংশ যে কোনো উপাদানের মোল ভগ্নাংশ হবে ওই উপাদানের মোল সংখ্যার সাথে মিশ্রণের মোল সংখ্যার অনুপাত। এখন তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু এই PNO2 পেয়েছি, PN2O4 পেয়েছি। এখন আমরা KP-তে এই দুটো মান বসিয়ে যাব। দেখো এই সমীকরণটার জন্য আমরা মোল সংখ্যা মোল ভগ্নাংশ বের করে ফেলেছি এবং এই সমীকরণটির জন্য আমরা যে KP পেয়েছি, KP ইজ ইকুয়াল টু পি স্কয়ার NO2 ডিভাইডেড বাই পি। এখানে কেন স্কয়ার দিলাম, এখানে কিন্তু সহগ আছে, এই কারণে সহগটা সূচক হয়ে গেছে N2O4। তাহলে কি লিখব, 1 2 আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এটা হোল স্কয়ার হবে, ডিভাইডেড বাই তোমার 1 মাইনাস আলফা। এইটা নিচে, উৎপাদ উপরে থাকবে সব সময়, বিক্রিয়ক থাকবে নিচে, এই কারণে আমি উৎপাদেরটা উপরে লিখেছি এবং বিক্রিয়কেরটা নিচে লিখছি, ইন্টু পি, এটাও হোল স্কয়ার। তাহলে দেখো এখন আমরা এটাকে যদি সমাধান করি তাহলে কি হয়, এখানে 4 আলফা স্কয়ার পি স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা হোল স্কয়ার। দেখো ঠিক আছে কিনা, এটা যেহেতু হোল স্কয়ার তাহলে 2 দুগুণে 4, 4 আলফা আছে আলফা স্কয়ার, পি আছে পি স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস, এটা উপরের অংশ। তাহলে নিচের অংশটা কি হবে, এখানে আমরা একটা হোল স্কয়ার, এখানে কোনো হোল স্কয়ার নাই, এখানে কোনো হোল স্কয়ার নাই কারণ PN2O4। তাহলে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। এখন দেখো এটা যদি আমরা কাটাকাটি করতে চাই তাহলে যদি গুণ করে দেই, উপরেরটা এই নিচেরটা উপরে চলে যাচ্ছে, তাহলে হচ্ছে কি সমান 4 আলফা স্কয়ার পি স্কয়ার ইন্টু হবে 1 প্লাস আলফা যাবে উপরে, ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু তোমার 1 প্লাস আলফা স্কয়ার থাকে। তাহলে এই একটা আর এইটাকে আমি নিচে দিয়েছি, আর এটা তো নিচে ছিলই, আর একটা পি ছিল নিচে। লক্ষ্য করো
শিক্ষার্থীবৃন্দ একটা পি ছিল নিচে, উপরে পি স্কোয়ার আছে, তাহলে লাস্ট কেবল কি থাকে 4 আলফা স্কোয়ার, এই 1 প্লাস আলফা স্কোয়ার আছে, একটা কেটে যাবে, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে 1ই থাকবে, 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি আর থাকছে না, কারণ এই পি উপরে থাকবে পি, তাহলে শেষ অবধি আমাদের সম্পর্কটা আসবে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। কেন? কারণ 4 আলফা স্কোয়ার উপরে পি স্কোয়ার ছিল, নিচে একটা পি ছিল, একটা পি কেটে গেছে, উপরে পিটা রয়ে গেছে, 1 প্লাস আলফা, এখানে 1 প্লাস আলফা স্কোয়ার ছিল, একটা কেটে গেছে, নিচে একটা 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা রয়ে গেছে, এই জন্য আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসিয়েছি 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে তোমার এখানে 4 আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি, এবং এখান থেকে আমরা মোট চাপ আংশিক, তাহলে আংশিক চাপের মান আমরা আলফার মান বের করে ও মোট চাপের মান বের করে বসিয়ে দিলেই আমাদের কেপির মানটা, তাহলে লাস্ট অফ অল কেপি আমরা এটা পেলাম। এবার দেখো আরেকটি সমীকরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার যদি আমরা এই সমীকরণটির জন্য কেসি করতে চাই তাহলে কি হয়, কেপি নির্ণয় করছি, কেসি যদি নির্ণয় করতে চাই তাহলে বিয়োজন মাত্রা তো আলফা ধরাই আছে, লক্ষ্য করো এখানে, তাহলে তখন কিন্তু আমি লিখবো কেসি ইজ ইকুয়াল টু, তাই না, পুরো সময় এটা গেল কেপি, কেপির জন্য মোল ভগ্নাংশ দরকার, কিন্তু কেসির জন্য বিয়োজন মাত্রা ধরি, বিয়োজন মাত্রা আলফা ধরি, বিয়োজন মাত্রা আলফা, তাহলে বলো আমাকে কেসির জন্য মোলার ঘনমাত্রায় আসতে হবে, আর মোলার ঘনমাত্রায় আসতে গেলে আমাকে বিয়োজন মাত্রার সাথে আমার এখানে আয়তন দরকার। তাহলে আমরা যদি বিক্রিয়াটি মনে করে, এখানে প্রথমে আমরা লিখব বিক্রিয়াটি, আমরা ভি আয়তনের একটি পাত্রে নাইট্রোজেন টেট্রা অক্সাইডকে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, এবং বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া এবং এদের মধ্যে একসময় সমবস্থা অর্জিত হবে। নাইট্রোজেন টেট্রা অক্সাইডের বিয়োজন মাত্রা আলফা, আর তাহলে আমাদের ভি লিটার আয়তনের পাত্র, আয়তনের পাত্র, তাহলে এবার বলো ঘনমাত্রা কত হয়, আলফা বাই ভি, অতএব ঘনমাত্রা ইজ ইকুয়াল টু N2O4 এর N2O4 এর ঘনমাত্রা হবে ওই একই কথা, এখানে থাকবে 1 মাইনাস আলফা, এখানে 2 আলফা তৈরি হয়ে গেছে, আর এখানে অবশিষ্ট পুরো জিনিসটা 1 মাইনাস আলফা, ঘনমাত্রা হবে তাহলে 1 মাইনাস আলফা বাই ভি, আর NO2 এর ঘনমাত্রা হবে 2 আলফা বাই ভি। দেখো বিয়োজন মাত্রা যেহেতু আলফা, কিন্তু তৈরি হয়েছে এখানে 2 মোল, এজন্য আমি লিখছি 2 আলফা, আর এখানে এটা তো আগেও দেখে আগের সমীকরণে কেপির মান নির্ণয় করতেও আমাদের এটি প্রয়োজন হয়েছে, কিন্তু 1 মাইনাস আলফা, কারণ পুরো 1 মোল থেকে আলফা বিয়োজিত হয়ে গেছে, তারপর অবশিষ্ট থাকলো কত, 1 নাইট্রোজেন টেট্রা অক্সাইডের অবশিষ্ট থাকলো 1 মাইনাস আলফা, এবং এটার মাধ্যমে আমরা কেপির মান নির্ণয় করেছি মোল ভগ্নাংশ এবং আংশিক চাপ দিয়ে। এবার দেখো কেসি, তাহলে এই সমীকরণটির জন্য কেসি কি লিখবো, কেসি একই, অর্থাৎ কনসেন্ট্রেশন নাইট্রোজেন এটা স্কয়ার আছে এবং কনসেন্ট্রেশন এখানে কোনো স্কয়ার কিউব কিছু নেই, সহগ নেই, এটা হবে। এখন বসাই আমরা নাইট্রোজেন, এখানে 2 আলফা বাই ভি স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা, এখানে 1 মাইনাস আলফা বাই ভি, 1 মাইনাস আলফা বাই ভি, এখানে কোনো স্কয়ার কিউব নাই, তাহলে কি হবে 4 আলফা স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ভি, তাহলে দেখো কি হয়, এই ভি স্কয়ারটা নিচে নেমে আসবে আর ভিটা উপরে যাবে, অর্থাৎ তাহলে আমাদের 4 আলফা স্কয়ার, তোমার এখানে ভি একটা নিচে আসবে ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু একটা ভি থেকে যাবে, এই ভি স্কয়ার নিচে আসবে, এই ভি উপরে যাবে, তাহলে পুরো এটা হবে আমাদের কেসি, তাহলে এখানে কেসির মানটা লাস্ট হবে 4 আলফা স্কয়ার তোমার 1 মাইনাস আলফা ভি।
তাহলে এই সমীকরণটির জন্য আমরা দেখতে পেলাম কেপি এবং কেসি। আরেকটি সমীকরণ যদি আমরা লক্ষ্য করি তাহলে কি হয় দেখো, ফসফরাস পেন্টাক্লোরাইড, আমি অঙ্কর জন্য ইয়েটা করছিলাম কিন্তু আমাদের আজকে এই সমীকরণ শেষ করে মনে হয় না অঙ্কর বইটা রেখেছিলাম। দেখো তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড, দ্বিতীয় সমীকরণটা ফসফরাস পেন্টাক্লোরাইড তোমার ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন, তাহলে একইভাবে এখানে আমরা কেপির মান নির্ণয় করব। কেপি ইজ ইকুয়াল টু হবে উৎপাদ, এখানে পি স্কয়ার পি PCl3 ইন্টু PCl2 ডিভাইডেড বাই PCl5। দেখো কেপি ঠিক অনুরূপভাবে আমরা একই কাজ করব। এখানে তাহলে থাকবে ফসফরাস পেন্টাক্লোরাইডের পরিমাণ অবশিষ্ট ফসফরাস পেন্টাক্লোরাইডের পরিমাণ হবে কত বলো, আগেরটার মতোই আলফা বিয়োজন মাত্রা আলফা ধরি, বিয়োজন মাত্রা আলফা ধরি ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন মাত্রা আলফা। তাহলে এখানে অবশিষ্ট ফসফরাস পেন্টাক্লোরাইডের পরিমাণ 1 মাইনাস আলফা, আর উৎপাদ কত PCl3 এর পরিমাণ তোমার আলফা এবং Cl2 এর পরিমাণ তোমার আলফা। দেখো ঠিক আছে কিনা। তাহলে এবার আমরা যদি PCl5 করতে যাই তাহলে কি হয় বলো, মোল ভগ্নাংশ হবে, মোল ভগ্নাংশ PCl এর এবার পরিমাণ বের করছি 1 মাইনাস আলফা আলফা আলফা। এবার যদি এখানে আমরা বলি মোল ভগ্নাংশ তাহলে কি হয় বলো, মোল ভগ্নাংশ তিনটা মোল ভগ্নাংশ, তাহলে কি লিখবো, এবার মিশ্রণের মোট পরিমাণটাকে বের করে নেই। মিশ্রণের মোট পরিমাণ তাহলে কত হয়, মিশ্রণের মোট পরিমাণ সাম্যাবস্থায় মিশ্রণের মোট পরিমাণ, কারণ ইয়াটা সাম্যাবস্থা অর্জিত হয়েছে, সাম্যাবস্থায় মিশ্রণের মোট পরিমাণ হবে 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা। দেখো ঠিক আছে কিনা, এই আলফা ক্যান্সেল হলো, থাকলো 1 প্লাস আলফা। তাহলে আবারও সেই একই, এটা এর মোল ভগ্নাংশ হবে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা, এটা হবে আলফা বাই 1 প্লাস আলফা, এটা হবে আলফা বাই 1 প্লাস আলফা। তাহলে এখানে PCl ইয়া হবে তোমার 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এটা হবে পি তোমার PCl3, এটা হবে আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, আর PCl2 হবে তোমার আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। তাহলে আমরা যদি কেপিতে এই মানগুলো বসাই তাহলে কি হয়, আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, আলফা বাই 1 প্লাস আলফা দুটার জন্যই আমরা এখানে বসিয়ে গেলাম, ডিভাইডেড বাই তোমার এখানে ওইটা হবে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তোমার আলফা স্কয়ার 1 প্লাস আলফা, এখানে হোল স্কয়ার হবে ইন্টু পি স্কয়ার, আর নিচে থাকছে হলো 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। তাহলে এই পি যদি ক্যান্সেল হয় তাহলে উপরে আলফা স্কয়ার, এখানে 1 প্লাস আলফা স্কয়ারটা নিচে চলে আসবে আর এটা উপরে চলে যাবে। তাহলে আমাদের 1 মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এটা হবে পি। তাহলে দেখো যে আমাদের এই 1 প্লাস আলফা স্কয়ার নিচে চলে আসছে আর 1 প্লাস আলফা গেছে উপরে, অর্থাৎ এখানে যে ধাপটি ছিল তোমার আলফা স্কয়ার ইন্টু পি স্কয়ার, এটা কিন্তু পি স্কয়ার এর এটার আগের ধাপ, ডিভাইডেড বাই ইন্টু হবে এখানে 1 প্লাস আলফা, ডিভাইডেড বাই তোমার 1 মাইনাস আলফা, এখানে হবে 1 মাইনাস 1 প্লাস আলফা স্কয়ার ইন্টু তোমার পি। তাহলে এই কারণে দেখো পি স্কয়ার, পিটা উপরে থেকে গেল, আলফা স্কয়ার থেকে গেল, এটা স্কয়ার ছিল একটা কেটে 1 প্লাস আলফা,
a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। তাহলে তোমরা কেপি দেখলে সামনে দিলে আমি এটা তোমাদেরকে কেসি এবং আরও কিছু সমীকরণের কেপি কেসি আমি তোমাদেরকে সামাঙ্কর রাশিমালাটা দেখাবো। তোমরা বিষয়গুলো মোটেও কঠিন না, বই নিয়ে এবং আমার ক্লাসটা মোবাইল নিয়ে তোমরা অবশ্যই ভালোভাবে যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অনেক সহজ। আর আমি তো বলেছি তোমরা আমাকে মোবাইল করে আমার সঙ্গে কথা বলতে পারো, যদি কোনো সমস্যা থাকে, কোনো পড়াতে কোথায় বুঝছো না, যে কোনো রকম বিষয়ে তোমরা আমার সাথে কথা বলতে পারো। তোমরা ভালো থেকো মেয়েরা। আসসালামু আলাইকুম।